আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব নেতৃত্বে ফিরল মার্কিন সরকার। প্যারিস চুক্তি রক্ষায় উন্নত দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাশিয়ার করোনা ভ্যাকসিন উৎপাদন হবে বাংলাদেশে, চুক্তি সই। টিকা সরবরাহ অব্যাহত রাখতে কাজ করছে ভারত। সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। বাংলাদেশ ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা যুক্তরাষ্ট্রের। এবং ঢাকায় পৌঁছেছে মেট্রো রেলের ৬টি বগি। এবছরে উত্তরা আগারগাঁ রুটে চলাচল শুরু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্যারিস জলবায়ু চুক্তির প্রতিশ্রুতি রক্ষায় উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যুক্তরাষ্ট্র আয়োজিত লিডার্স সামিটে এ সংক্রান্ত 4টি প্রস্তাব তুলে ধরেন তিনি। ধরিত্রী দিবস উপলক্ষে ভার্চুয়ালি আয়োজিত এই সম্মেলনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব নেতৃত্বে ফিরল ওয়াশিংটন। এর উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বক্তব্য রাখেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেজ ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সহ বিশ্ব নেতারা। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ যুক্তরাষ্ট্র ২০১৭ সালে ক্ষতিগ্রস্ত ও উন্নয়নশীল দেশগুলোর কথা না ভেবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে যায় ট্রাম্প প্রশাসন। এতে অনেকটাই অভিভাবকহীন হয়ে পড়ে শিল্পোন্নত, স্বল্পোন্নত, দরিদ্র সব পক্ষই। লিডার্স সামিট আয়োজনের মধ্য দিয়ে সেই শূন্যস্থানে আবারও ফিরল যুক্তরাষ্ট্র। সম্মেলন উদ্বোধন করেন জো বাইডেন, যিনি মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার দিনেই প্যারিস চুক্তিতে ফেরার ঘোষণা দিয়েছিলেন। সাথে ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। This summit is our first step on the road we'll travel together, God willing, all of us, to and through Glasgow this November and the UN Climate Change Conference. You know, to set our world on a path to secure, prosperous and sustainable future. দুদিনব্যাপী এই সম্মেলনের প্রথম অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু ইস্যুর নেতৃত্বে ফিরে আসায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের হয়ে বিশ্ব নেতাদের কাছে তুলে ধরেন 4টি প্রস্তাব। Immediate and ambitious action plan by developed countries to reduce their carbon emissions, ensuring the annual target of $100 billion. Major economies, international financial institutions, and private sectors should come forward for concessional climate financing. Focus is needed on green economy and carbon neutral technologies. নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন অন্যান্য ক্ষতিগ্রস্ত দেশগুলোর নেতারাও। ইতিবাচক সাড়া দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিশ্রুতি দেন সব দেশের সাথে মিলেমিশে কাজ করার। প্রথম দিনে 3টি সেশন, যেখানে বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি 1.5 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার উপায়, প্রতিশ্রুতি ও করণীয় নিয়ে আলোচনা হয়। সম্মেলনের দ্বিতীয় ও সমাপনী দিনে আলোচনা হবে 2050 সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যের কোঠায় নামিয়ে আনা, জলবায়ু বান্ধব অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। বাংলাদেশে উৎপাদন হবে রাশিয়ার টিকা স্পুটনিক। এই বিষয়ে দেশটির সাথে চুক্তি সই হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি আরও বলেন, ভারত আর টিকা দেবে না এমন কথা বলেনি। রাজধানীর মিন্টু রোডের বাসভবনে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন মন্ত্রী। আদ্দিন সজীবের রিপোর্ট। করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে লকডাউনের পাশাপাশি ভ্যাকসিন সরবরাহের বিষয়ে তৎপরতা বাড়ায় সরকার। এরই মধ্যে বাংলাদেশে কোভিড ভ্যাকসিন স্পুটনিক উৎপাদনের প্রস্তাব দেয় রাশিয়া। ইতিমধ্যে এ ব্যাপারে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বলছি একসাথে এক কাজ করো, যে তোমাদের দেশে ভালো ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আছে, তারা প্রোডাকশনে আমরা রাজি। হ্যাঁ, তো আমরা রাজি হয়েছি। এখন তারা আমাদের দেশের কিছু ফার্মাসি তাদের সাথে মিলে প্রোডাকশন করবে, এখানেই করবে। এইটা সময় লাগবে। পাশাপাশি টিকা সংরক্ষণাগার নির্মাণে
চীনের প্রস্তাবে বাংলাদেশ রাজি হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরও বলেন, বাংলাদেশকে টিকা দেওয়ার ব্যাপারে অঙ্গীকার করেছে ভারত, তবে একটু সময় লাগছে। এদিকে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশের টিকা সরবরাহ অব্যাহত রাখতে কাজ করছে তার সরকার। within the availability of vaccines to manage supply. So they are doing their best. Let's see how much we can support. 7 million has been received by Bangladesh against its contract. Another 3.3 million has been provided also as bilateral support from India. এছাড়া চীন 5 লাখ টিকা উপহার দিতে চেয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় দেশে আরও 98 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 10,781। সর্বশেষ নতুন শনাক্ত হয়েছে 4,000 রোগী। শনাক্তের হার কমে এসেছে 15% নিচে। তবে এখনই সতর্ক না হলে তৃতীয় ঢেউ মোকাবেলা করা কঠিন হতে পারে বলে আশঙ্কা করছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। করোনা সংক্রমণে টানা কয়েকদিন শতাধিক প্রাণহানির পর গত 3 দিনে মৃত্যুর সংখ্যা আছে 100-র কাছাকাছি। সবশেষ 24 ঘন্টায় মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 98 জন। তবে শনাক্তের নিম্নমুখী হার অব্যাহত আছে। এদিন 27,429 জনের নমুনা পরীক্ষা করে 4,014 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 14.63%। এদিকে ভার্চুয়ালি পুষ্টি সপ্তাহের উদ্বোধন করে করোনা সংক্রমণের ভয়াবহতা থেকে বাঁচতে সরকারের বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যবিধি অনুসরণ না করলে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তৃতীয় ঢেউতে আমরা আক্রান্ত হতে পারি, সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে যাতে তৃতীয় ঢেউটা আসে। এই যে আমরা ঘোরাঘুরি করলাম বেসামাল ভাবে, আমরা বিভিন্ন জায়গায় গেলাম, মাস্ক করলাম না, সামাজিক দূরত্ব বজায় রাখলাম না, যার ফলে আমাদের এই দ্বিতীয় ঢেউ আসলো। একই কাজ যদি আমরা আবারও করি তাহলে আমাদের তৃতীয় ঢেউ আবার আসবে। সংক্রমণের তুলনায় চিকিৎসার অপ্রতুলতার কথা স্বীকার করে মন্ত্রী বলেন, মানুষ সচেতন না হলে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। আমরা কত চিকিৎসা দিব, কত বেড বাড়াবো, কত হাই ফ্লো নাসাল ক্যানোলা দিব, কত অক্সিজেনের ব্যবস্থা করব। হাসপাতাল তো রাতারাতি বৃদ্ধি করা যায় না, হাসপাতালের বেড তো রাতারাতি বাড়ানো যায় না। তারপরেও আমরা সেই 2,500 বেড থেকে আমরা 7-8,000 বেড এই অল্প সময়ের মধ্যে আমরা উন্নীত করেছি, যার ফলে এই 10 গুণ রোগীও আমরা সামাল দিতে সক্ষম হয়েছি। কিন্তু এত বারবার কিন্তু এটা সম্ভব হবে না, সেজন্য আমাদের সকলকে সচেতন হতে হবে। অন্যদিকে বাড়ছে সুস্থতার হার। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 7,266 জন। সুস্থতার হার 87.28%। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস সংক্রমণ মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় বাংলাদেশ সহ 150টি দেশে ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। ডু নট ট্রাভেল তালিকায় কেবল চলতি সপ্তাহে যোগ হয়েছে 116টি দেশের নাম। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য, কানাডা, ফ্রান্স, ইসরায়েল, মেক্সিকো, জার্মানি, ফিনল্যান্ড, মিশর, তুরস্ক ও সুইজারল্যান্ড। চীন, জাপানের মতো কিছু দেশের উপর তৃতীয় মাত্রার সতর্কতা জারি রেখেছে মার্কিন কর্তৃপক্ষ। গত মঙ্গলবারের আগ পর্যন্ত এই তালিকায় ছিল মাত্র 34টি দেশ। গণপরিবহন ছাড়া রাজধানীর প্রধান সড়কগুলোতে চলছে সব ধরনের যানবাহন। সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির বিষয়টিও উপেক্ষিত। সড়কের চিত্র দেখে বোঝার উপায় নেই যে কঠোর লকডাউন চলছে। আইন শৃঙ্খলা বাহিনীর নেই তেমন তৎপরতা। আরও জানাচ্ছেন নিয়াজজামান সজীব। রাজধানীর প্রধান সড়কের চিত্র দেখলে মনে হবে দেশের পরিস্থিতি প্রায় স্বাভাবিক, অথচ দেশ জুড়ে চলছে কঠোর লকডাউন। প্রধান সড়কে চলছে সব ধরনের যান, শুধু নেই গণপরিবহন। সকাল 9টা থেকে 11টা পর্যন্ত শুক্রবারের রাস্তায় ছিল প্রাইভেট কারের কারণে সৃষ্ট যানজট। আইনশৃঙ্খলা বাহিনীর গত কয়েকদিনের মতো তৎপরতা এদিন তেমন একটা চোখে পড়েনি। যারা বাসে চলাচল করত তারা সারা, আর বাকিরা সব ভালো আছে এবং এই পরিস্থিতি দেখে মনে হচ্ছে না দেশে লকডাউন চলতেছে। সরকার যেটা চাইতেছে জনগণ তো তা চায় না, জনগণ তো রুগীও বাড়াইতে চায়, রুগী হইতেও চায়। প্রশাসন পুলিশ কি করে, রিক্সাওয়ালারা গরিব মানুষ বেটা করে রিক্সা চিট করে উড় করে চায়, পরে বেটা ওর আব্বাকেও গাড়ি ছাড়িয়ে দেয়। মানুষের মধ্যেও নেই কোনো ধরনের ভয় ডর, সবাই বের হয়েছেন কোনো না কোনো কাজে। অলিতে গলিতে মানুষের ব্যাপক উপস্থিতি, দেদারছে চলছে বেচাকেনা। করোনা যারা আক্রান্ত হচ্ছে তারা হাই সোসাইটি, কিন্তু সাধারণ লোক খেটে খায়, আমরা যারা রাস্তা চলে
তারা কিন্তু করোনা আক্রান্ত হচ্ছে না। কতটুকু প্রতিরোধ করতে পারছে জানা নাই ভাই, সবই তো চলতে আছে, কিন্তু দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ। আমাদের কোনো সাহায্য পাই না, আমরা কিভাবে চলবো বলেন? রাজধানীতে পুলিশের চেকপোস্টের সংখ্যা কমেছে, তবে পুলিশ বলছে মুভমেন্ট পাস ছাড়া কাউকে বাইরে বের হতে দিচ্ছেন না তারা। সরকারের যে নির্দেশনাগুলো আছে এগুলো বাস্তবায়নের চেষ্টা করি, কিন্তু পাবলিক মনে করে হয়তো বা আমরা পুলিশ এক্সট্রা কিছু করতেছি। আমরা আসলে চেষ্টা করি পাবলিকের জন্যই, ভালো থাকার জন্যই, কিন্তু পাবলিক হয়তো বা ভাবে বিপরীত। রিকশা চালকরা বলছেন পুলিশি হয়রানি কমলেও আয় রোজগার তেমন বাড়েনি। আল্লাহকে আমরা ভয় করি, আল্লাহ আমাকে রোগ দেবে না। রিক্সা লাগো কোনো করুণা নাই। করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে প্রশ্ন দেখা দিয়েছিল জীবন না জীবিকা আগে, তবে এই কঠোর লকডাউনের মধ্যেও নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন। আর তাই তারা বলছেন জীবন ও জীবিকার মধ্যে সমন্বয়টা করা সবচেয়ে জরুরি। নিয়াজ জামান, সজীব, এটিএন বাংলা, ঢাকা। লকডাউনের মধ্যে মাস্ক, স্যানিটাইজার পরিবহনের জন্য মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পরিবহনের সময় রাজধানী মোহাম্মদপুর থানা এলাকা থেকে একজনকে গ্রেফতার করেছে র্যাব। মাদক পরিবহনের একটি প্রাইভেট কারও এই সময় জব্দ করা হয়। র্যাব 2-এর সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক ব্যবসায়ী সৌমিক আহমেদ সিদ্দিকী মাদকের চালান নিয়ে সীমান্ত এলাকা থেকে রাজধানী মোহাম্মদপুর আসছে এ খবর আগেই পেয়েছিলেন তারা, তাই লকডাউনের রাস্তায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে পাওয়া গেছে 320 গ্রাম হেরোইন। রাজধানীর দিয়াবাড়ির ডিপোতে পৌঁছেছে বহুল প্রত্যাশিত মেট্রো রেলের 6টি বগি। জাপান থেকে জাহাজে মংলা বন্দর দিয়ে কোচগুলো দেশে আনা হয়। খুব শীঘ্রই বগিগুলো লাইনের উপর স্থাপন করা হবে বলে জানিয়েছেন মেট্রো রেলের কর্মকর্তারা। বগির দ্বিতীয় চালানটিও দেশের পথে রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এবছরই উত্তরা আগারগাঁও রুট চালুর প্রস্তুতি চলছে বলে উল্লেখ করেন তিনি। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। অল্প সময়ের মধ্যে স্বপ্নের মেট্রো রেলের সুফল পেতে যাচ্ছে রাজধানীবাসী। এরই মধ্যে শেষ হয়েছে দেশের প্রথম মেট্রো রেলের সার্বিক অগ্রগতির প্রায় 62% কাজ। প্রথম পর্যায়ে উত্তরা থেকে আগারগাঁও অংশের কাজের অগ্রগতি হয়েছে প্রায় 84%। সড়ক পরিবহনের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার বাসায় নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়ে বলেন, 6 কোচ বিশিষ্ট প্রথম মেট্রো রেলের সেট উত্তরার দিয়াবাড়ির ডিপোতে পৌঁছেছে। বগির দ্বিতীয় চালানটির জাহাজীকরণ এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। জুনের মধ্যভাগে তৃতীয় ও চতুর্থ সেটের শিপমেন্ট বাংলাদেশে পৌঁছবে বলে আশা প্রকাশ করেন সেতুমন্ত্রী। আর সকাল থেকে মেট্রো ট্রেন কোচ বাস থেকে নামিয়ে ডিপোতে নিয়ে আসার কাজ শুরু হয়েছে। আশা করছি আগামীকালের মধ্যে মেট্রো ট্রেন সেটটি ডিপোতে পৌঁছে যাবে। বাংলাদেশে প্রথম মেট্রো রেল নির্মাণ কাজের সর্বশেষ সার্বিক অগ্রগতি শতকরা 61.49%। মেট্রো রেলের বগিগুলো বৃহস্পতিবার সকালে দিয়াবাড়ি নেওয়া হয়। খুব শিগগিরই এগুলো রেল লাইনের উপর তোলা হবে বলে জানান মেট্রো রেলের কর্মকর্তারা। এটি একটি অত্যন্ত জটিল এবং ইলেকট্রনিক নিউমেটিক সব মিশে আছে, সুতরাং সকল গ্রুপের সহযোগিতায় আমরা একটা ইন্টিগ্রেটেড টেস্ট করব। তারপরে আমরা এই ট্রেনগুলো পরবর্তীতে হ্যান্ডওভার করা হবে, ফাইনালি ডিএমটিসিএল-এর কাছে হ্যান্ডওভার করা হবে। প্রথম ধাপে উত্তরা দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে মেট্রো রেল। নির্ধারিত সময় শেষ করতে লকডাউনের মধ্যেও দিনরাত চলছে এ প্রকল্পের কাজ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি নয়, হেফাজতে ইসলামের সাথে সরকারি সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হেফাজতের প্রতিবাদ কর্মসূচিকে ইস্যু করে সরকার ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে অভিযোগ করে তিনি বলেন, অন্যায়ের বিরোধিতা করলেই নির্যাতনের শিকার হতে হচ্ছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির উদ্যোগে করোনা মোকাবেলায় স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক এ ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আমাদের দলের যারা আপনার কর্মী, যারা আপনার চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া বা আপনার ঢাকার যে সমস্ত কর্মীরা এখন কেউ রাতে আর বাসায় থাকতে পারে না, ব্লক রেড করছে। কেরানীগঞ্জে ব্লক রেড করে আমাদের নেতা কর্মীদেরকে অ্যারেস্ট করেছে। কিছু বলতে গেলে তারা বলে যে তোমরা হেফাজতের সঙ্গে সম্পৃক্ত আছে। হেফাজতের সঙ্গে সম্পৃক্ত তো আপনারা বসে প্রধানমন্ত্রীর বাসায় বসে মিটিং করে তাদের সঙ্গে চুক্তি করেছেন।
এটিএন বাংলার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বির মা হাসিনা খানম করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন মুসলিম মডার্ন একাডেমির শিক্ষিকা ছিলেন। রাজধানীর সোভানবাগে প্রথম নামাজে জানাজা শেষে তাকে রাজবাড়ি নেওয়া হবে, সেখানে পারিবারিক কবরস্থানে তাকে কবর দেওয়া হবে। হাসিনা খানমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছে এটিএন বাংলা পরিবার। এবারে ইভ্যালি ইফতার সংবাদ। রাজধানীর বাজার ও অলিগলিতে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হচ্ছে ইফতার সামগ্রী। দৃষ্টিনন্দন এসব খাবার স্বাস্থ্যকর কিনা তা না ভেবেই কিনছেন ক্রেতারা। মুখরোচক হলেও বাজারের এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে জানান পুষ্টিবিদরা। রিপোর্ট করছেন সৈয়দ রিয়াজ। কাবাব, পরোটা, রোস্ট আর রেজালা, মুখরোচক এসব খাবার প্যাকেট করা হচ্ছে রোজাদারদের ইফতারের জন্যে। অভিজাত দোকানের পাশাপাশি রাজধানীর অলিগলিতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেগুনি, চপ, পেঁয়াজু, জিলাপি আর হালিম। এসব খাবার তৈরিতে ব্যবহার করা উপাদান কতটা মানসম্পন্ন তা নিয়েও রয়েছে প্রশ্ন। এরপরও শুধু খেতে মজা বলেই এসব কিনে নিচ্ছে লোকে। রোজা থাকলে মুড়ি, এরপর পেঁয়াজু এগুলো খাইতে হইতে টেস্ট। আমরা ওই সবাই দেখায় রোজার মাস আসলে এটা আমরা বেশি দুর্বল, মনে হয় এটা খাইতেই হবে এরকম আর কি। আমরা ওই স্বাস্থ্যসম্মত জিনিসটাকে এখনো আমাদের দিলের মধ্যে বসাইতে পারি না। সারাদিন রোজা রাখার পর ভাজা পোড়া ও গুরুপাক খাবার স্বাস্থ্যসম্মত নয় বলে জানান পুষ্টিবিদরা। তারা বলছেন এসব খাবার খেয়ে ঝুঁকির মধ্যে পড়েন শিশু ও বয়স্করা। রমজানের এই সময় রাস্তাঘাটে যে ধরনের খাবারগুলো পাওয়া যাচ্ছে এটা কোনোভাবেই স্বাস্থ্যকর না। বাসি তেল দিয়ে দিনের পর দিন এই ভাজা পোড়াগুলোকে ভাজা হচ্ছে কিনা, যে কিমাটা ইউজ করা হচ্ছে সেটা আদৌ ভালো মানুষের কিমা কিনা, অথবা আমরা যে ব্রেডটা ইউজ করছি সেটা বাসি না কিনা, এটা কিন্তু আসলে জানা যাচ্ছে না এবং এটা মানার জন্য কোনো নিয়ন্ত্রণের বা কোনো কন্ট্রোল পয়েন্টও নেই। করোনা মহামারীর এই সময়ে সুস্থ থাকতে সহজপাচ্য ও সুষম খাবারের কোনো বিকল্প নেই বলেও জানান পুষ্টিবিদরা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। করোনা সংক্রমণে বিশ্ব রেকর্ড করল ভারত। একদিনে দেশটিতে করোনা শনাক্ত হয়েছে 3,14,000-এর বেশি। এর আগে গত জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে একদিনে শনাক্ত হয়েছিল 2,97,430 জন। মারা গেছেন 2,104 জন। অক্সিজেন, হাসপাতালে শয্যা আর রেমডেসিভির প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রীর ব্যাপক সংকটে নাকাল হতে হচ্ছে রোগী ও প্রশাসনকে। রাতে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ 7টি অঙ্গরাজ্যে অক্সিজেন সরবরাহের কোটা বাড়ানোর ঘোষণা দেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। করোনা সংক্রমণের মধ্যেই পশ্চিমবঙ্গে আজ অনুষ্ঠিত হচ্ছে বিধানসভা নির্বাচনের 6ষ্ঠ দফা ভোট গ্রহণ। চলছে প্রার্থীদের জোর প্রচারণা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছাড়াও এসব সমাবেশে অংশ নিচ্ছেন কেন্দ্রীয় নেতারা। এবারে সাহরি ও ইফতারের সময়সূচি। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা সহ 7 বিভাগীয় শহরে আজকের ইফতারের সময়সূচি। ঢাকায় ইফতার সন্ধ্যা 6:27, রাজশাহীতে 6:35, চট্টগ্রামে 6:20, সিলেটে 6:30, খুলনায় 6:30, বরিশালে 6:26, রংপুরে 6:35 এবং ময়মনসিংহে সন্ধ্যা 6:29। এবার বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজের খবর। পাল্লেকেলে টেস্টের দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্ট শেষে টাইগারদের সংগ্রহ 4 উইকেটে 474 রান। আগের দিন সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত করেন 163 আর মুমিনুল হক করেন 127 রান। মুশফিকুর রহিম 43 আর লিটন দাস 25 রানে অপরাজিত আছেন। মুমিনুর রিপনের রিপোর্ট।
Pitching it up, driving it wide of the fielder. 2 উইকেটে 302 রান নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনটাও নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। প্রথম সেশনে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে 76 রান যোগ করেন মমিনুল ও শান্ত। 64 রান নিয়ে খেলতে নামা মমিনুল স্পর্শ করেন ক্যারিয়ারের 11তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে একটি আক্ষেপ ঘোচালেন তিনি। অভিষেকের 8 বছর পর দেশের বাইরে 3 অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। That's gone to the boundary and that's got him the century that he's been waiting for outside of Bangladesh. Mominul Haq, take a bow. It's been a fabulous innings. It's been a delight to watch. প্রথম দিনে আলো ছড়ানো নাজমুল হোসেন শান্তও খেলেছেন দুর্দান্ত। 126 রান নিয়ে খেলতে নেমে 150 রানের মাইল ফলকে স্পর্শ করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। Champion innings so far. Well, a little streaky, but it doesn't mind how he got to his 150. 2018 সালে তৃতীয় উইকেটে দেশের হয়ে সর্বোচ্চ 236 রানের জুটি গড়েছিলেন মমিনুল ও মুশফিক। শান্তকে নিয়ে এবার সেই রেকর্ডও পেছনে ফেলেন মমিনুল। দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় সেশনে উইকেট খরা কাটায় শ্রীলঙ্কা। 378 বলে ক্যারিয়ার সেরা 163 রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে সাজঘরে ফেরেন শান্ত। And Lairo Kumar can laugh about it. 242 রানের জুটি ভাঙার পর বিদায় নেন মমিনুলও। ধনঞ্জয়ের শিকারে পরিণত হওয়ার আগে 304 বলে 127 রান আসে তার ব্যাট থেকে। That was on the cards, just trying to get a move on and trying to throw his bat at it and a good shot. তাদের বিদায়ের পর 50 রানের জুটিতে আবারও লঙ্কানদের হতাশ করেন মুশফিক ও লিটন। কিন্তু আলো স্বল্পতার কারণে প্রায় 30 ওভারের খেলা হয়নি। তবুও দ্বিতীয় দিন শেষে এই টেস্টে বেশ আলোকিত টাইগাররাই। And just like the cricket legends, there's a football legends team that plays here. মমিনুর রিপন, এটিএন বাংলা। এবারে পার্টিক্স খেলার খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে 30 এপ্রিল। তবে 12 দিন খেলার পর দীর্ঘ বিরতিতে যাবে লিগ। ঈদের ছুটি, জাতীয় দলের ক্যাম্প ও এএফসি কাপের কারণে 1 মাসেরও বেশি সময় বন্ধ রাখতে হবে লিগ। বৃহস্পতিবার বাফুফের প্রফেশনাল লিগ ম্যানেজমেন্ট কমিটির আওতাধীন প্রিমিয়ার লিগ 2020-21 সম্পর্কিত সাব কমিটির জরুরি সভায় দ্বিতীয় পর্ব শুরুর সিদ্ধান্ত হয়েছে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। জলবায়ু পরিবর্তন ইস্যুতে বিশ্ব নেতৃত্বে ফিরল মার্কিন সরকার। প্যারিস চুক্তি রক্ষায় উন্নত দেশগুলোর প্রতি আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। রাশিয়ার করোনা ভ্যাকসিন উৎপাদন হবে বাংলাদেশে, চুক্তি সই। টিকা সরবরাহ অব্যাহত রাখতে কাজ করছে ভারত। সতর্ক না হলে করোনার তৃতীয় ঢেউ ঠেকানো যাবে না, আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর। বাংলাদেশ ভ্রমণের সর্বোচ্চ সতর্কতা যুক্তরাষ্ট্রের। এবং ঢাকায় পৌঁছেছে মেট্রো রেলের 6টি বগি। এবছরে উত্তরা আগারগা রুটে চলাচল শুরু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।